মাওয়াস ক্রনিকল থেকে আমি সাথে আছি, মাওয়া। আমাদের আজকের নিবেদন শার্লট ব্রান্টের লেখা উপন্যাস জেন আয়ার। আজকে উপন্যাসটির ৩য় পর্ব। দিন কেটে যায়। মিস্টার রস্টারের সঙ্গে রোজই যে দেখা হয় বা দেখা হলেই যে তিনি হেসে কথা বলেন তা নয়। লোকজন প্রায়ই আসে তার কাছে বৈষয়িক ব্যাপারে। ভাঙা পা জোড়া লাগবার পরে তিনি ঘোড়ায় চড়ে চলে যান প্রতিবেশীদের বাড়িতে পাল্টা দেখাশোনার জন্য। কাজেই আমি তো সামান্য লোক। মিসেস ফেয়ারফ্যাক্সও অনেকদিন তাকে দেখতে পায় না। হয়তো দেখা হলোই বারান্দায় যাতায়াতের পথে বা সিঁড়ির মুখে। হয়তো তিনি দেখেও দেখলেন না, বা সামান্য একটু মাথাটা হেলিয়েই চলে গেলেন, যেন চেনেনি না। আমি তাতে কিন্তু একটু দুঃখও পাই না। কেন পাবো? লোকটা খেয়ালি। তাতে তার অনেক কাজ। মিসেস ফেয়ারফ্যাক্স বলেছেন অশান্তিও অনেক। কাজেই মেজাজ তার রুক্ষ থাকা স্বাভাবিক। রুক্ষ মেজাজ নিয়েও যে বাইরে হাসি খুশি ভাব দেখাতে পারে তাকে বাহবা দিতে হয়। কিন্তু ইনি সে ধরনের লোক নন। কাজেই আমার সঙ্গে হেসে কথা কইছেন না দেখে আমার দুঃখবোধ করবার কোনো হেতু নেই। বিরক্তি যখন তার জন্মে, সারা পৃথিবীর উপরেই জন্মে, বিশেষ করে আমার উপরে নয়। কিন্তু এমনও এক একদিন ঘটে যে দেখা হওয়া মাত্র তিনি হাসি মুখে মিষ্টি সম্ভাষণ করলেন, বা সন্ধ্যার সময় আদেলিকেও আমাকে তার বসবার ঘরে ডেকে পাঠালেন। পরে অবশ্য মিসেস ফেয়ারফ্যাক্সও আহ্বান পেলেন একটা ভদ্রতার খাতিরে। সেদিন কি জানি কেন আমার মনটা অকারণেই উৎফুল্ল হয়। আদেলিকে মিসেস ফেয়ারফ্যাক্সের কাছে ভিড়িয়ে দিয়ে তিনি আমাকে কাছে ডেকে বসান। কথা শুরু করেন নানা বিষয়ে। ব্যক্তিগত কথাও বাদ যায় না। লোকটি খেয়ালি। খেয়াল জাগলে শালীনতার সীমা ছাড়িয়েও প্রশ্ন করেন। যেমন একদিন হঠাৎ জিজ্ঞাসা করলেন, জেন, আমাকে কি তুমি সুপুরুষ মনে করো? না তো, অম্লান বদনে উত্তর দিলাম আমি। তিনি যদিও খেয়ালি, আমি স্পষ্টবাদী। না, তিনি যুগপৎ অবাক এবং রুষ্ট। কেন? আমার চেহারা সম্বন্ধে কোনটাতে আপত্তি তোমার? এই কপাল? মাথার চুল উপর দিকে ঠেলে তুলে তিনি দেখালেন। এই কপাল কি প্রশস্ত সুগঠিত নয়? তা প্রশস্ত তো বটেই, সুগঠিতও বলা যায়। এই চিবুক, এই নাক, এই ওষ্ঠ, কোনটাতে আপত্তি তোমার? আর আপত্তি থাকলেই কি মুখের উপর একটা লোককে সে আপত্তির কথা বলা চলে? এইরকম শিক্ষাই কি পেয়েছিলে লৌডে ৮ বছর বয়সে? আমি আর চেহারার খুঁটিনাটি বিচারের ভিতর ভিড়লাম না। ওর অভিযোগের শেষাংশ নিয়ে আলোচনা শুরু করলাম। মুখের উপর কাউকে কুশ্রী বলা উচিত নয়, এটা মানি। বলা উচিত যে মানুষের চেহারা সম্বন্ধে হঠাৎ মন্তব্য করা নিরাপদ নয়। বলা উচিত যে বিভিন্ন লোকের রুচি বিভিন্ন। বলা উচিত যে পুরুষের রূপ থাকুক বা না থাকুক তাতে আসে যায় কি, গুণই হলো আসল জিনিস। হ্যাঁ, এরকম ভাবে ভাষার মারপেচের আড়ালে মনের ভাব গোপন করাই যে সভ্য সমাজের রীতি, সে শিক্ষা আমি লৌড়েও পেয়েছি। তা সত্ত্বেও যদি সত্য কথা বলার সাহস পেয়ে থাকি তো জানবেন যে অপ্রিয় সত্য সহ্য করবার শক্তি ও উদারতা আপনার আছে মনে করেই আমি তা বলেছি। কথা আর বেশি বাড়তে পেল না। আদেলি হঠাৎ ছুটে এসে কি একটা খেলনা দেখাতে লেগে গেল মিস্টার রস্টারকে। এই মেয়েটিকে সত্যি সত্যি যে ভালোবাসেন উনি, তা তো আমার মনে হয় না। আকার ইঙ্গিতে বলেছেনও সে কথা। ওর আপন কেউ নয়। এক সময় পরিচয় ছিল ওর মায়ের সঙ্গে। সে মা ভালো ব্যবহার করেনি ওর সঙ্গে। তবু সে মরে যাওয়ার পরে মেয়েটা নিরাশ্রয় হয়ে ভেসে বেড়াচ্ছে জেনে ফরাসি দেশ থেকে নিজের কাছে নিয়ে এসেছেন, এবং স্নেহ দিয়ে যত না হোক আর্থিক সাহায্য এবং তত্ত্বাবধান দিয়ে তার শৈশবকে নিরাপদ করে দিয়েছেন। এটাকে ওর বদান্যতা না বলে উপায় নেই। মিস্টার রস্টারকে যতই দেখছি ততই ভালো লাগছে। একদিন হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আমার অভদ্রতাগুলো তুমি ঠিক মার্জনা করে নিতে পারছো তো জেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, অভদ্রতা? অভদ্রতা ছাড়া উপায় কি? এই তো তোমাকে মিস আয়ার না বলে জেন বলে সম্বোধন করছি। আপনি না বলে তুমি বলছি। কথা বলার সময় দয়া করে, অনুগ্রহ করে প্রভৃতি ভদ্রতার বয়ানগুলো ছেড়ে দিয়েছি দুদিনের আলাপেই। হুকুমের সুরেই কথা বলি সর্বদা। এসব যদি অভদ্রতা না হয়, হুকুম করবার অধিকার যার আছে সে হুকুমের সুরে কথা না কইবে কেন? আমি হাসি মুখেই বললাম, হুকুমের অধিকার? মিস্টার রস্টার খুবই অবাক। যাকে ৩০ পাউন্ড বেতন দিচ্ছেন বছরে,
তাকে হুকুম করবার অধিকার যে আছে আপনার, তা তো সবাই স্বীকার করবে। বেতন? মাথায় হাত বুলোলেন মিস্টার রস্টার। ও কথাটা আমার মনে ছিল না। তাহলে কথা দাঁড়াচ্ছে এই যে বেতন পাচ্ছ বলেই আমায় তুমি হুকুমের সুরে কথা কইতে দেবে, না পেলে দিতে না? আমি উঠে দাঁড়িয়ে বললাম, কথা মোটেই সেরকম দাঁড়াচ্ছে না। মাইনে দিচ্ছেন বলে নয়, মাইনে দিয়েও সে কথা বেমালুম ভুলে গিয়েছিলেন বলে আমি আপনার হুকুমের সুর সর্বদাই হাসি মুখে বরদাস্ত করব। ও কি, তুমি চললে যে? না গিয়ে পারবো কেমন করে? রাত 9টা বেজে গিয়েছে। আদিলের শোবার সময় হয়েছে। শুভরাত্রি। সেই থেকে বরফ ভেঙে গেল। দেখা হতে লাগলো রোজই। শুধু সন্ধ্যার পর নয়, দিনের বেলাতেও। দুপুরবেলা আদিলেকে নিয়ে রোজই বাগানে বেড়ানো, কোনো দিন খেলাধুলো করাও আমার অভ্যাস। সে সময়ও এক একদিন মিস্টার রস্টার আমাদের সঙ্গে যোগ দিতে লাগলেন। দিন পরম আনন্দে কাটতে লাগলো। এই সময় একদিন ঘটল ভয়াবহ এক ঘটনা। রাত্রে ঘুমিয়ে আছি, হঠাৎ সেই অট্টহাসি, যে হাসি মিস্টার রস্টার আসবার আগে দু একদিন গভীর নিশীথে শুনেছি। উঠে পড়লাম বিছানা থেকে। হাসি থেমে গিয়েছে, কিন্তু বাইরে কার যেন পায়ের শব্দ। আমি তাড়াতাড়ি দরজার খিল এঁটে দিলাম। তারপর ধরা গলায় বলে উঠলাম, কে ওখানে? কোনো উত্তর নেই। পায়ের শব্দটা সিঁড়ির দিকে চলে যাচ্ছে। এর আগেই মিসেস ফেয়ারফ্যাক্সের কথায় ও ইঙ্গিতে আমার মনে এই ধারণাই বদ্ধমূল হয়েছে যে 4তলার বাসিন্দা যে দর্জি মেয়েটি আছে, গ্রেসপুল যার নাম, মদ খেয়ে অতিরিক্ত নেশা হলে সে এইরকম দানবীয় হাসি হাসে এক এক সময়। গ্রেসপুলকে সেরকম নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন দেখিনি আমি। দেখেছি অনেকবার, তাতে সন্দেহ নেই। ডিনার খেতে সে প্রায় রোজই নামে সন্ধ্যার আগে। অবশ্য সে খায় রান্নাঘরে অন্য দাসীদের সঙ্গে। আমি খাই মিসেস ফেয়ারফ্যাক্সের খাওয়ার ঘরে, তারও আদিলের সঙ্গে। তাহলেও আসা যাওয়ার পথে আমার চোখে সে পড়েই। আর দেখা হলেই হাসি মুখে না হোক, ভদ্রভাবে সে একটা সময়োচিত সম্ভাষণ জানাবেই। খুব খারাপ বা ভয়ানক লোক তাকে আমার মনে হয় না। অথচ সে এইরকম ভুতুড়ে হাসি হাসবে মাঝে মাঝেই, এ যেন কেমন বিশ্বাসে আসে না। যা হোক, আমি ভাবলাম আজ একবার ওর নেশাগ্রস্ত চেহারাটা দেখবার চেষ্টা করা যাক। অনেকটা দূরে চলে গিয়েছে। হঠাৎ যদি আমার দিকে তেড়ে আসে, আক্রমণের চেষ্টা করে, আমি পালিয়ে এসে আবার খিল বন্ধ করার সময় অবশ্যই পাব। দরজা খুলে নিঃশব্দে বেরুলাম। কিন্তু কি আশ্চর্য, বারান্দায় মেঝেতে একটা মোমবাতি জ্বলছে কেন? আর জ্বলছে ঠিক পাশের ঘরে দরজার সামনে। ওই পাশের ঘরটি হলো মিস্টার রস্টারের নিজেরই শয়নকক্ষ। ও ঘরের সামনে মোমবাতি কে জ্বালালো এত রাত্রে? কেনই বা জ্বালালো? সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম, কাউকেই দেখা যায় না। গ্রেস এতক্ষণে উপরে উঠে গিয়েছে তাহলে। তা যাক, দম নিতে কষ্ট হচ্ছে কেন? মোমের আলোতে দেখছি মিস্টার রস্টারের ঘরের দরজা ঈষৎ খোলা, আর সেই সামান্য ফাঁক দিয়ে ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসছে বারান্দায়। সেই ধোঁয়ার জন্যই নিঃশ্বাস নিতে কষ্ট বোধ করছি আমি। আমি চমকে উঠলাম। আগুন লেগেছে ও ঘরে। আর মিস্টার রস্টার জেগে যখন ওঠেননি, তখন তিনি নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়েছেন ধোঁয়ার দরুন। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, ভালো মন্দর বিচারের জন্যও না। গভীর নিশীথে আমার মতো এক কুমারী নারীর মিস্টার রস্টার বা অন্য কোনো পুরুষের কক্ষে প্রবেশ করা যে কোনো কারণেই হোক দোষাবহ বলে যে গণ্য হতে পারে, সে চিন্তা আমার মাথায় ঠাঁই পেল না এক পলকের জন্য। আমি ছুটে গিয়ে দরজা খুলে ফেললাম ও ঘরের। যা ভেবেছি তাই, ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। কোনো আলো জ্বলছে না ঘরে, তবু দেখবার অসুবিধা নেই, কারণ আগুন বেশ ভালোভাবেই ধরে উঠেছে। বিছানাতেই আগুন, মশারি জ্বলছে, চাদর জ্বলছে, আর সেই জ্বলন্ত কটাহের উপর মিস্টার রস্টার শুয়ে পড়ে আছেন, যেন গভীর নিদ্রার ঘোরে। আমি ডাক দিলাম দু একটা, মিস্টার রস্টার, মিস্টার রস্টার। কোনো সাড়া নেই, অর্থাৎ সাড়া দেওয়ার মতো চেতনা নেই ভদ্রলোকের। এক্ষুনি আগুন তার দেহ স্পর্শ করবে। আমি ছুটে গেলাম অধিককার কোণে। প্রতি শয়নকক্ষে জলাধার থাকে তো একটা, প্রত্যুষের কৃত্য সম্পাদনের জন্য। ভাগ্যক্রমে তাতে জল আছে প্রচুর। জল তুলবার পাত্র একটা রয়েছে। আমি সেই পাত্র জলে ডুবিয়ে ছুটতে লাগলাম জল, বিছানা লক্ষ্য করে, মিস্টার রস্টারের দেহের অতি নিকটেই, যাতে আগুন তাকে ছুঁতে না পারে। ঘটির পর ঘটি জল। ক্রমাগত ছুটতে ছুটতে বিছানার উপরকার আগুন নিভে এলো। এদিকে ভদ্রলোকের সারা দেহও ভিজে গিয়েছে আপাদমস্তক। এখন ওকে জাগাবার চেষ্টা করা দরকার, তা নইলে নিউমোনিয়ায় আক্রমণ থেকে কেউ বাঁচাতে পারবে না ওকে। কিন্তু আমি ডাকি কখন?
এখনো পালঙ্কের আগুন ধিকি ধিকি জ্বলছে। এ ঘরে জলও আর নেই। আমি দৌড়ে গেলাম নিজের ঘরে। সেখানকার জলটাও ঘটি ভরে ভরে এনে বিছানায় আর পালঙ্কে ঢাললাম। একবার জল নিয়ে আসি আর মিস্টার রস্টার বলে দুটো ডাক দেই। অবশেষে সে ডাকে সাড়া মিলল। আগুন নিভেছে, ধোঁয়া কেটে গিয়েছে। ওর চেতনা ফিরে এসেছে ধীরে ধীরে। আমার ডাক শুনে বিছানায় হাত বুলোতে বুলোতে বললেন, বান ডাকলো নাকি? আমি বলে উঠলাম, বান নয়, আগুন। আপনি উঠুন শিগগির। আগুন! ধর্মরিয়ে উঠতে গিয়েই আবার বিছানায় লুটিয়ে পড়লেন। তুমি বাইরে যাও একটু, আমি একটা শুকনো কিছু গায়ে জড়িয়ে নিই। তুমি কি জেন আয়ার নাকি? এ কি কাণ্ড! তুমি কোথা থেকে? কেন, কেমন করে? আমি ততক্ষণে বাইরে এসে মেঝে থেকে মোমবাতিটা তুলে নিয়েছি। উনি একটা শুকনো গাউন জোগাড় করে নেওয়ার পরে আমায় ডাক দিতেই সে আলো হাতে নিয়ে ঘরে গিয়ে দাঁড়ালাম। মিস্টার রস্টার মোমবাতি নিজের হাতে নিয়ে খাট বিছানা ভালো করে দেখতে লাগলেন। সব কালোয় কালো, আধপোড়া কাঠ, আধপোড়া শয্যাদ্রব্য। দেখে শুনে তারপর আমার দিকে তাকিয়ে বললেন, হয়েছিল কি? বললাম, একটা হাসি শুনে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। এসে দেখি উনি বাধা দিয়ে বলে উঠলেন, হাসি? কি হাসি? জোর গলায় অট্টহাসি একটা। আগেও বহুবার শুনেছি, গভীর রাত্রে, কখনো ছাদের উপরে, কখনো বা এই বারান্দায়। মিসেস ফেয়ারফ্যাক্স বলেছিলেন গ্রেসফুল বেশ একটু পাগলাটে ধরনের মানুষ। সেই ওরকম হাসি হাসে মাঝে মাঝে। গ্রেসফুল, তা বটে। সে ওরকম হাসতে পারে অবশ্য। গ্রেসফুলকে দেখবো আশা করে দরজা খুলেছিলাম আমি। তাকে কিন্তু দেখতে পেলাম না। তাড়াতাড়ি উনি বললেন, তবে কাকে দেখলে? কাউকেই দেখলাম না। দেখলাম শুধু একটা মোমবাতি জ্বলছে বারান্দায়, আর ধোঁয়া বেরোচ্ছে আপনার ঘরের আধখোলা দরজা দিয়ে। অমনি তুমি আমার ঘরে ঢুকে পড়লে? খুব সাহস তো। সাহস করেছিলাম বলেই আর কথা জোগালো না মুখে। আমায় বাঁচাতে পেরেছ? ধীরে ধীরে আশ্চর্য কোমল সুরে বলতে লাগলেন মিস্টার রস্টার। আমি জানতাম একদিন তুমি আমার মহৎ উপকার করবে। সেদিনই জেনেছিলাম ও কথা, যেদিন হেলেন ধরে আসতে আসতে নদীর ধারে পড়ে গিয়ে পা ভাঙলাম, আর নিতান্ত অপরিচিত এই দুশ্মন চেহারার লোকটার সাহায্যের জন্য তুমি এগিয়ে এলে নির্জন বনভূমিতে। কে যেন সেই দিনই আমার কানে কানে বলে দিয়েছিল, ওরে, চিনে রাখ এই মেয়েটিকে, এ তোর জীবনের শুভ দেবতা। হঠাৎ থেমে গিয়ে ভাবাবেগকে সংযত করলেন মিস্টার রস্টার। তারপর সেইখানে আমাকে একা অন্ধকারে দাঁড় করিয়ে রেখে মোমবাতিটুকু হাতে তুলে নিয়ে উনি উঠে গেলেন সিঁড়ি বেয়ে 4 তলায়। আমার যেমন ভয় করছিল, তেমনি লাগছিল শীত। একবার মনে হচ্ছিল ছুটে পালিয়ে যাই নিজের ঘরে, কিন্তু সেই ইচ্ছা মনেই চেপে রাখলাম। কি জানি, যদি আমাকে দিয়ে আর কোনো কাজ থাকে ওর। ঘরখানা লণ্ডভণ্ড, চাকর বাকরদেরও উনি ডাকছেন না। কাজেই যে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে আমাকেই উনি তলব করবেন। ফিরে এলেন মিস্টার রস্টার। গ্রেসফুলি বটে। এই বলেই ওর প্রসঙ্গকে চাপা দিয়ে দিলেন। আমি বললাম, বিছানায় আগুন ধরিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে মারতে চায় এমন লোককে কেন ঘরে রেখেছি? না রাখলে যাবে কোথায়? আর ক্ষতি বা কি রাখলে? পুড়িয়ে মারার চেষ্টা করলে কি কেউ কাউকে পুড়িয়ে মারতে পারে? নিয়তি যেখানে আমাকে গ্রেসফুল পাঠিয়ে দিয়েছে একটি, তেমনি দিয়েছে একটি জেন আয়ারও। না, আমার উপর ভগবান সদয়। সে রাত্রে অতি কষ্টে ওর কাছে বিদায় নিয়ে নিজের ঘরে ফিরতে পেরেছিলাম। পরের দিন সকালে বাড়িতে হুলস্থুল। চাকরদাসীরা, মিসেস ফেয়ারফ্যাক্স, একসঙ্গে সকলের কলরব। আমি অবাক হয়ে দেখলাম গ্রেসফুলও এসে দাঁড়িয়েছে সকলের সাথে মিস্টার রস্টারের শয়নকক্ষে। আমি যেন কিছুই জানি না এইরকম ভাব দেখিয়ে গ্রেসফুলকেই জিজ্ঞাসা করলাম, মনিবের ঘরে হয়েছে কি? সে কি, জানেন না আপনি? মনিব আলো জেলে পড়ছিলেন রাত্রে, জেলে রেখেই ঘুমিয়ে পড়েছিলেন। মোমবাতিটা উল্টে পড়ে বিছানায় লেগে যায় আগুন। ভাগ্যিস অজ্ঞান হয়ে যাওয়ার আগেই ঘুম ভেঙে গিয়েছিল, তা নইলে কি যে হতো। জেগে উঠে উনি বুঝি নিজেই আগুন নেভালেন? তা নয় তো কি, ছোটখাটো কারণে চাকরদের ঘুম ভাঙানোর পাত্র মিস্টার রস্টার নন। নিজেই আগুন নিভিয়ে লাইব্রেরি ঘরে সোফায় শুয়ে বাকি রাতটা কাটিয়ে দিলেন। আচ্ছা, আপনি তো পাশের ঘরেই থাকেন, আপনি কিছুই টের পাননি? একবার একটা হাসি শুনেছিলাম যেন। হাসি? হাসবে কে? না, ও আপনার মনের ভুল। ভুল হওয়াই সম্ভব।
গ্রেসপুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আমি বললাম, তবে এখন থেকে ঘরের দরজায় খিল বন্ধ না করে আমি ঘুমাবো না। ওই ঘটনার 2-1 দিন পরে মিস্টার রস্টার ঘোড়া আর কুকুর নিয়ে কোথায় যেন চলে গেলেন। যাওয়ার সময় কাউকেই কিছু বলেও গেলেন না। মিসেস ফেয়ারফ্যাক্স বললেন, ওর এরকমই দস্তুর, আবার যেদিন ফিরবেন কাউকেই আগে থাকতে কোনো খবর দিয়ে ফিরবেন না। এ কথাটি কিন্তু ভুল প্রতিপন্ন হলো। দিন 15 বাদে একটা চিঠি এলো মিসেস ফেয়ারফ্যাক্সের নামে, আর সেই চিঠি পেয়ে বৃদ্ধা মহিলা একেবারে অস্থির হয়ে উঠলেন। সারা বাড়িতে 1 তলা, 2 তলা, তেতলায় যত শয়নকক্ষ আছে সব ঝাড়পোছ করে বিছানাপত্র রোদ্দুরে দেওয়া হতে লাগলো। কি ব্যাপার? জানা গেল দিন 3-এর ভিতরে মিস্টার রস্টার আসছেন। কোনোবার তিনি আসবার আগে খবর দিয়ে আসেন না। তিনি যে এবার দয়া করে খবর পাঠিয়েছেন তার কারণ আছে বিশেষ। সারা জেলার সমস্ত বড়লোককে উনি নেমন্তন্ন করে সঙ্গে নিয়ে আসছেন, ভদ্রলোক এবং ভদ্রমহিলা। তারা বেশ কিছুদিন থাকবেন থর্নফিল্ডে। তাদের আদর আপ্যায়নের যথোচিত আয়োজন করবার জন্য নির্দেশ এসেছে মিসেস ফেয়ারফ্যাক্সের কাছে। যেসব ঘরে 50 বছরের ভিতর কোনোদিন কেউ শয়ন করেনি সেখানেও শয্যা বিছানো হলো। আসবাবপত্রের অভাবই নেই, সাজিয়ে গুছিয়ে রাখার অপেক্ষা শুধু। সবাই নানা কাজে ব্যস্ত, আমিও সাহায্য করছি বইকি। আদিলের পড়াশোনা কমে গিয়েছে। অসহ্য উত্তেজনার মধ্যে সে ছুটে ছুটে বেড়াচ্ছে অহরহ। কত লোক আসবে, আলাপ পরিচয়ের লোভে অতটুকু মেয়ে রীতিমতো লালায়িত। ফরাসি রক্ত যে ওর দেহে। অবশেষে মিস্টার রস্টার এলেন, ঘোড়ায় চড়েই ফিরলেন। তার পাশে পাশে আরেকটা ঘোড়ায় এক সুন্দরী মহিলা। মিসেস ফেয়ারফ্যাক্স দূর থেকে তাকে দেখেই সোৎসাহে বলে উঠলেন, ওই যে মিস ইনগ্রাম, দেখা যাক এবার যদি থর্নফিল্ডের ভাগ্যে গৃহিণী জোটে। এইটুকু বলেই উনি কিন্তু জিভের উপর লাগাম টেনে দিলেন। থর্নফিল্ডের এতদিন গৃহিণী জোটেনি কেন? আবার এ প্রশ্নের কোনো জবাবই আমি পেলাম না। অভ্যাগতরা এসে গিয়েছেন, প্রায় 30টি। সমান সংখ্যায় নারী ও পুরুষ, সমান সংখ্যায় নবীন এবং প্রবীণ। এ অঞ্চলের শ্রেষ্ঠ অভিজাত বংশগুলিরই লোকেরা। সুসভ্য, মার্জিত, শৌখিন, রূপসী মহিলা ও রূপবান পুরুষ। আমি প্রথম 2 দিন আদিলিকে নিয়ে উপরতলাতেই বসে রইলাম সংকোচে। কিন্তু মিস্টার রস্টার ডেকে নামালেন আমাদের। আদিলে আসরে ভিড়ে গেল। ফুটফুটে মেয়েটিকে অনেকেই আদর করে গ্রহণ করল, কিন্তু আমার কথা স্বতন্ত্র। আমাকে ওরা আমল দিতেই চায় না। একে বেতনভুক্ত গৃহশিক্ষিকা, তার উপরে আবার একটা রূপহীনা নগণ্য চেহারার নারী। সম্মুখে বসে থাকলেও ওরা যেন আমাকে চোখে দেখতে পায় না। মিস ইনগ্রাম, কি লম্বা চওড়া চেহারা, তেমনি রূপৈশ্বর্য ভদ্রমহিলার। একটা রাজকীয় মহিমা যেন তাকে ঘিরে আছে। মিস্টার রস্টারকে তিনি সারাক্ষণ গ্রাস করে বসে আছেন। সবাই মনে মনে স্থির করে বসে আছে অচিরেই এই দুজনের বিবাহ সম্বন্ধ পাকা হয়ে যাবে। এ কথা মনে মনে স্থির জেনেছি আমিও। জেনে উদাসীন থাকতে পেরেছি, এ কথা বলতে পারি কই। নিজের হৃদয়ের দিকে তাকিয়ে লজ্জায় মরে যাই। মিস্টার রস্টার অন্য নারীকে বিবাহ করলে আমার তাতে দুঃখের কারণ নেই। এ কথা নিজের বুকে হাত দিয়ে বলা আজ আর আমার পক্ষে সম্ভব নয়। মিস্টার রস্টারের সঙ্গে মাঝে মাঝে দেখা হয় বইকি, কিন্তু কথা হয় কদাচিৎ। তার সময়ই নেই। কিন্তু কদাচিৎ কখনো কথা যখন হয় তখন অমৃত সঞ্চনে আমার দেহমন স্নিগ্ধ হয়ে যায়। তার সে কথা এত মিষ্টি, আমাকে যে তিনি একান্ত আপন মনে করেন তা সে কথা সুরে সুস্পষ্ট প্রকাশ পায়। হৃদয় আমার আনন্দে উদ্বেল হয়ে ওঠে, কিন্তু তখনই আমি হৃদয়কে শাসিয়ে উঠি, ভুলো না মিস ইনগ্রাম ওই পাশের ঘরেই আছেন। একদিন প্রাতরাশের সময় মিসেস ফেয়ারফ্যাক্সের কাছে শুনলাম মিস্টার রস্টার ভোরে উঠেই কোথায় চলে গিয়েছেন। আজ সারাদিন এমনকি রাত্রেও তার ফেরার সম্ভাবনা নেই। বাড়িতে গণ্যমান্য অতিথিরা রয়েছেন, এ অবস্থায় গৃহস্বামীর এরকম অনুপস্থিতি একটু বিসদৃশ লাগে না? অন্যদের ভিতরে বিস্ময়ের গুঞ্জরণ শোনা গেল। মিসেস ইনগ্রাম মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে যে বিরক্ত হয়েছেন তা তার মুখের দিকে তাকিয়েই বুঝতে পারলাম। বিকেলের দিকে বেশ বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির ভেতর একখানা গাড়ি এসে ঢুকলো বাড়ির হাতায়। সবাই ছুটে গেল জানালার কাছে, ওই বুঝি মিস্টার রস্টার এলেন। কিন্তু না, তা তো নয়। গাড়ি থেকে নামলেন এক অপরিচিত ভদ্রলোক। বয়স মিস্টার রস্টারের মতনই হবে আরও। ভদ্রলোক ভিতরে এলেন, গাড়ি চলে গেল। মিস্টার রস্টার বাড়িতে নেই শুনে তিনি কিছুমাত্র বিচলিত হলেন না। বললেন, তাতে কিছু অসুবিধা হবে না আমার।
আমি তার এতদিনের পুরাতন বন্ধু যে তার অনুপস্থিতিতেও তার বাড়িতে অনায়াসেই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবো। ভদ্রলোক পাকাপোক্ত হয়ে বসে গেলেন। খানাপিনায় খোশমেজাজে অংশগ্রহণ করলেন। তার নাম শোনা গেল মিস্টার মেসন। কথা প্রসঙ্গে বললেন তিনি জ্যামাইকায় থাকেন। অল্পদিন আগে সে দেশ থেকে ইংল্যান্ডে এসেছেন। সন্ধ্যা হয়ে গেল। সর্দার খানসামা এসে বিশিষ্ট অতিথিদের সম্মুখে সসংকোচে নিবেদন করল, রান্নামহলে এক বেদিনী এসেছে। সে সমাগত ভদ্রমহিলাদের ভাগ্য গণনা করতে চায়। মহিলারা খুব উৎসাহিত হয়ে উঠলেন। মিস্টার রস্টার বাড়িতে না থাকায় সবারই বড় একঘেয়ে লাগছিল। এই একটু যেন উত্তেজনার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভদ্রলোকেরা অর্থাৎ তরুণেরা বিমর্ষ হলেন একটু, কারণ বেদিনী শুধু মহিলাদেরই ভাগ্য গুনবে, পুরুষেরা তার অস্পৃশ্য। বেদিনীকে এনে বসানো হলো ড্রয়িং রুমের পাশে ছোট একটি কামরাতে। মাঝের দরজা দিয়ে এক একজন করে মহিলাদের যেতে হবে। নিজের ছাড়া অন্য কারো সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে সে নারাজ। তার একগুঁয়েমি এবং বাইনাক্কা দেখে ভদ্রলোকেরা তো রেগে গেলেন রীতিমতো। ঘাট ধরে বিদায় করে দাও ডাইনিটাকে, মন্তব্য শোনা গেল। কিন্তু মহিলারা ভাগ্য গোনাতে উৎসুক। ডাইনির সব আবদার মেনে নিয়ে তারই মত অনুসারে সব ব্যবস্থা হতে লাগলো। এক একজন করে মহিলারা দরজার ওপারে যেতে থাকলেন। মিস ইনগ্রাম ফিরে এলেন। আশা করা গিয়েছিল তার মুখ হাস্যোজ্জ্বল দেখাবে। এই বেদিনীরা চিরদিনই একটা বিশেষ পদ্ধতি অনুসরণ করে কাজ করে। যে বাড়িতে যাবে আগে থাকতে সে বাড়ির অধিবাসীদের সম্বন্ধে কিছু কিছু গোপন খবর সংগ্রহ করে নেবে। তারই উপর ভিত্তি করে মুখরোচক জল্পনা কিছু শুনিয়ে দেবে মক্কেলের ভবিষ্যৎ সম্বন্ধে। সুতরাং আমরা ধরেই নিয়েছিলাম মিস ইনগ্রিমার যে মিস্টার রস্টারের সঙ্গে বিবাহ হওয়া একান্ত অবধারিত তা এ বুড়ি জেনেই এসেছেন, এবং সেই সম্বন্ধেই উজ্জ্বল ভবিষ্যতের কিছু চিত্র সে মিস ইনগ্রামের সম্মুখে মেলে ধরবে। কিন্তু কই, তাই যদি হবে তাহলে মিস ইনগ্রামের মুখ অমন আধার কেন? যে সখীরা চটুল পরিহাস দিয়ে তাকে সম্ভাষণ করবার জন্য তৈরি হচ্ছিলেন তারা আর কথা কইতে সাহস পেলেন না মিস ইনগ্রামের আদার মুখের দিকে তাকিয়ে। সেই সখীদেরও ডাক পড়ল একে একে। তারা সব বেরিয়ে এলেন প্রসন্ন মুখেই। কেউ হেসে গড়িয়ে পড়ছেন, কারো বা মুখে মুচকি হাসি। ভবিষ্যৎবাণী যে তাদের অনুকূলে গিয়েছে তাতে আর কারো সন্দেহ করবার উপায় নেই। বেদিনী গুনতে চেয়েছিলেন মহিলাদের ভাগ্য। আমিও যে মহিলা পদবাচ্য হতে পারি এ কথা অতিথিদের কারো মাথায়ই আসেনি। কাজেই সর্দার খানসামার উপর হুকুম হলো, এবার ওকে বকশিস দিয়ে বিদায় করো। যিনি যা খুশি তুলে দিলেন খানসামার হাতে। সে নিয়ে চলে গেল পাশের ঘরে। ফিরে এসে বলল, বকশিস দিয়েছি, কিন্তু সে যেতে চাইছে না। যেতে চাইছে না মানে? সকলের মুখে সবিস্ময় প্রশ্ন। না, সে বলছে এখানে আরো একজন মহিলা আছেন, তার ভাগ্য গণনা না করে সে যাবে না। আর একজন মহিলা? ওরা হিসেব করে দেখলেন ওদের কারো হাত গোনা বাকি নেই। বলছো কি, কেউ বাকি নেই? সবাই ধমকে উঠল খানসামার উপরে। খানসামা সবিনয়ে বলল, বাকি আছেন একজন। তার নাম বলেই দিয়েছে বেদিনী। তিনি ওই বসে আছেন, মিস জেন আয়ার। সবাই চমকে উঠল তো বটেই, বিস্মিত বিরক্তভাবে তাকাতে লাগলো আমার দিকে। বর্ষীয়সী মিসেস ডেন আমাকে বললেন, যাও বাপু, শুনে এসো কি বলে। বুড়িটা বিদায় হলে যে বাঁচা যায়। বুড়িটা এদের কি অপকার করেছে ভেবে পেলাম না। যা হোক, কথা বাড়াতে আমার ইচ্ছা ছিল না। ভাগ্য গোনাবার তিলমাত্র আগ্রহ না থাকলেও আমি পাশের ঘরে ঢুকলাম গিয়ে। একখানা আরাম কাদারায় আরাম করেই বসেছে বেদিনী। আগুনের ধারেই বসেছে, অথচ সারা গায়ে এমনকি মাথায়ও কাপড় জড়ানো। মাথায় এভাবে ঢাকা যে মুখখানাও দেখা যায় না। বাপ, আগুনের পাশে বসেও এত শীত। এসো, তোমার নাম কি? তুমি গুনতে এসেছো, তুমিই বলো, বললাম আমি। বলি তাহলে, তোমার নাম জেন আয়ার। তোমার তিন কুলে কেউ নেই। তোমার মনটা আজকাল খুব খারাপ যাচ্ছে। তুমি একজনকে ভালোবাসতে চাইছো, সাহস পাচ্ছ না। সে আবার অন্য নারীকে ভালোবেসেছে মনে করে। কণ্ঠস্বরে চিনে ফেললাম মিস্টার রস্টার। হাসি চাপতে পারলাম না। এ আবার কি খেলা? বাড়িতে সবাই ভাবছে মিস ইনগ্রামের মুখ হাঁড়ি পানা। ও রসিকতা দেখে আমিও একটু রসিকতা করবার সাহস পেলাম। মিস ইনগ্রামের মুখ এখন ওই রকমই দেখবে বরাবর। কিন্তু তোমার হাত বাড়িয়ে দাও, আমি সত্যিই গুনতে জানি। আমি হাত পিছন দিকে চালান করে দিলাম। বললাম, ছেলে খেলা রাখুন। এক ভদ্রলোক বিকেলবেলা থেকে এসে বসে আছেন।
তার সঙ্গে দেখা করবেন না? ভদ্রলোক? কোথাকার ভদ্রলোক? নাম মেসন, জেমেকার। হঠাৎ যেন একটা প্রচণ্ড আঘাত লেগেছে কোথায়, এইভাবে চমকে উঠলেন মিস্টার রস্টার। মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছে। মেসন? জেমেকার? একটু চুপ করে থেকে বললেন, জেন, ও ঘর থেকে এক গ্লাস কিছু পানীয় আমায় এনে দিতে পারো? বড় ঘা খেয়েছি একটা। আমি তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এলাম। কোনো সংকোচের ভাব না দেখিয়ে মাননীয় অতিথিদের দঙ্গলের ভিতর দিয়ে পথ করে এগিয়ে গেলাম খাওয়ার টেবিলের দিকে। সেখান থেকে খানিকটা জল মেশানো ব্রান্ডি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে এলাম মিস্টার রস্টারের কাছে। আমার বেপরোয়া হালচাল দেখে অতিথি মহলে তখন সশব্দ বিরূপ মন্তব্য শুরু হয়ে গিয়েছে। ব্রান্ডি পান করে মিস্টার রস্টারের মুখে রক্ত ফিরে এলো। তিনি হেসে বললেন, তুমি তাহলে হাত গোনাবে না? তা না গোনাও, আমি আর এক সময় তোমায় বলবো। এখনই মেসনটার সঙ্গে দেখা না করলে নয়। আমি পিছন দিয়ে নিজের ঘরে উঠে যাচ্ছি, সেখান থেকে পোশাক বদলে আসি। তুমি ও ঘরে বলতে পারো ডাইনি বুড়ি চলে গিয়েছে। 10 মিনিটের ভিতরেই ভদ্রভেষে নেমে এলেন মিস্টার রস্টার। আশ্চর্য, মিস ইনগ্রাম তো উৎফুল্ল হয়ে উঠলেন না। নিতান্ত মামুলি একটা নমস্কারের বিনিময় করেই ক্ষান্ত হয়ে রইলেন তিনি। মিস্টার রস্টার তাকে এবং অন্য সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে সোজা চলে গেলেন মেসন নামক নবাগত অতিথির দিকে এবং তার হাত ধরে নিরিবিলি একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। সেখানে তাদের কি কথাবার্তা হতে লাগলো তা এধার থেকে শোনবার কোনো উপায় ছিল না। তা না থাকুক, সে কথাবার্তায় অপ্রীতিকর কিছু ছিল বলে তো অনুমান করতে পারলাম না। কয়েক মিনিট বাদে দুজনে যখন এসে অন্য অতিথিদের সঙ্গে মিলিত হলেন, তখন বেশ হাসি খুশি দেখা গেল দুজনাকেই। আমার মনের খটকা কিন্তু তখনও গেল না। মিস্টার রস্টার মনের ভাব গোপন করছেন না তো? বেদিনী পর্বের অভিনয়ের সময়ে মেসনের নাম শুনেই তিনি যেরকম বিচলিত হয়ে পড়েছিলেন, তাতে আমি তো কোনো মতেই মনে করতে পারি না যে উক্ত ভদ্রলোকের উপস্থিতি তিনি ঠিক প্রসন্নভাবে গ্রহণ করতে পেরেছেন। যা হোক, সন্ধ্যাবেলাটা ভালোই কেটে গেল। নৈশভোজ সমাধা হলো হাসি গান হই হুল্লোড়ের ভিতর। আদেলেকে নিয়ে আমি উপরে উঠে গেলাম 9টা বাজতেই। ও ঘুমিয়ে পড়ল। আমিও গিয়ে শয্যা গ্রহণ করলাম। কখন ঘুমিয়ে পড়েছি, কতক্ষণ ঘুমিয়েছি কে জানে। হঠাৎ একটা আর্তনাদ শুনে ঘুম ভেঙে গেল আমার। হঠাৎ বুঝতে পারলাম না সত্যি সত্যি আর্তনাদই শুনেছি না দুঃস্বপ্ন দেখেছি একটা। নিশুতি রাত, নিঃশব্দ নিস্তব্ধ চারিধার। সত্যিই কেউ আর্তনাদ করে উঠলে এতক্ষণ কি বাড়িতে শোরগোল পড়ে যেত না? ঘরে ঘরে অতিথিরা চেঁচামেচি শুরু করে দিত না? কিন্তু সন্দেহ কাটতে দেরি হলো না। সত্যিই কেউ বিপন্ন হয়ে সাহায্যের জন্য আকুল হয়ে ডাকছে মিস্টার রস্টারকে। এবার আর ভুল হওয়ার উপায় নেই। জেগে জেগেই শুনতে পাচ্ছি থেমে থেমে ককিয়ে ককিয়ে কেউ একজন চেঁচিয়ে উঠছে, রস্টার, এলে না? আমি যে মরে গেলাম, রস্টার, আমি যে মারা পড়লাম। কোথা থেকে শব্দটা আসছে? তেতলা থেকে না চারতলা? ধূপধাপ পায়ের শব্দ। একজন কেউ দৌড়ে উপরে উঠছে সিঁড়ি বেয়ে। কে হতে পারে? আমার মন বলে দিল ইনি রস্টার ছাড়া কেউ নয়। কেমন করে কি হয় বলতে পারি না, কিন্তু পায়ের শব্দ শুনে আমি মিস্টার রস্টারকে চিনতে পারি। আমি শুয়ে থাকতে পারলাম না আর। বাড়িতে একটা কিছু বিপদ ঘটেছে। মিস্টার রস্টার দৌড়ে গিয়েছেন উপরে, যেখানে সেই আতপাগল গ্রেস বুড়ি থাকে। সেদিন বাড়ির মালিককে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা হয়েছিল। আজ না জানি কার গলায় ছুরি মেরেছে। আমার কিছু করবার নেই শতপ্রবৃত্ত হয়ে। মিস্টার রস্টার জেগেছেন, যা করবার তিনিই করবেন। তবে আমার সাহায্য তার দরকার হতে পারে। যদি হয়, তার জন্য তৈরি হয়ে থাকাই আমার কাজ। আমি আলো না জেলে অন্ধকারেই হাতড়ে হাতড়ে পোশাক পরে ফেললাম। তারপর বাগানের দিকে জানালা একটুখানি খুলে দিয়ে তারই পাশে চেয়ারে বসে বাইরের অন্ধকার দেখতে লাগলাম দু চক্ষু মেলে। পরম রহস্য জড়িয়ে রয়েছে ওই অন্ধকারের পরতে পরতে। সেই রহস্যেরই এক কণিকা বুঝি ছিটকে এসে বাড়ির 4তলার ঘরে কি এক বিপ্লব বাঁধিয়ে বসেছে। প্রত্যাশা না করেও একটা আহ্বানের জন্য প্রতীক্ষা করছি। এলো সে আহ্বান, দরজায় মৃদু আঙ্গুলের টোকা। আমার সন্দেহ রইল না যে ইনি মিস্টার রস্টার। ভিতর থেকেই বললাম, আমি জেগে আছি, বলুন। পোশাক পরেছ? হ্যাঁ। তাহলে এসো, খুবই মুশকিলে পড়েছি একটা। বেরিয়ে এলাম। বিনা বাক্য ব্যয়ে মিস্টার রস্টার উপরে উঠতে লাগলেন। আমি পিছু নিলাম। তেতলা পেরিয়ে 4তলায় এলাম। একটা ঘরের দরজা ঠেলতেই খুলে গেল।
ঘরে মোমবাতি জ্বলছে দুটো। রস্টারের পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। গ্রেসফুলকে দেখতে পাবো আশা করেছিলাম, দেখতে পেলাম না। তার বদলে দেখতে পেলাম একজন পুরুষকে। মুখটা ভালো দেখা যাচ্ছে না, তবু মনে হলো সেই মেসন ভদ্রলোক, জেমেকা থেকে যিনি এসেছেন আজই বিকেলে। ভদ্রলোক অচৈতন্য, গলায় একটা ছোড়ার আঘাত বলে মনে হলো। ব্যান্ডেজ বাঁধা, তার ভিতর থেকে ক্ষীণ ধারায় রক্ত চুইয়ে পড়ছে। ব্যান্ডেজটা আমি বেঁধেছি, রক্ত ফোয়ারার মতো ছুটছিল, এখনো একটু একটু ঝরছে দেখো। একেবারে বন্ধ করতে পারিনি। এক্ষুনি আমি ডাক্তার আনতে যাচ্ছি, কিন্তু রোগীকে একা ফেলে যেতে পারি না। কি জানি হঠাৎ যদি মারা যায়। তুমি বসতে পারবে তো ওর কাছে? আর কাউকে জানতে দিতে চাই না এ ব্যাপারে। তা তো চান না, কিন্তু নিশুতি রাতে 4 তলার এই নির্জন ঘরে মুমূর্ষু এই লোকটাকে আগলে বসে থাকা একাকী নারীর পক্ষে কি সোজা? আমার যে ভয় করতে পারে, বিপদ ঘটতে পারে, তা কি একবার ওর ভাবতে নেই? নিশ্চয় বিপদ তো নিশ্চয়ই ঘটতে পারে। সেই নরহস্ত্রী গ্রেস তো নিকটেই আছে, হয়তো ওই পাশের ঘরেই আছে। মালিক চলে গেলেই যে সে ওখান থেকে বেরিয়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়বে না। মনে মনে এইসব ভাবছি, মুখে ওদিকে জবাব দিচ্ছি মিস্টার রস্টারকে। তা কেন পারবো না বসতে? আপনি ডাক্তার নিয়ে আসুন গিয়ে। বাঁচালে। রস্টার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে ব্যান্ডেজটা ভিজিয়ে দিও, এই আর্টটা দিয়ে। আর নাকের কাছে ধরো স্মেলিং সল্ট। আর জ্ঞান যদি হয় ওর, নড়তে দিও না। কি করে ওর নড়া আমি বন্ধ করব, সে বিষয়ে আর কোনো উপদেশ না দিয়ে উনি দ্রুত বেরিয়ে গেলেন। একটা ছোট ঘড়ি কোথায় যেন টিকটিক করছে। কয়টা বেজেছে দেখতে পাচ্ছি না। টিকটিক শব্দটায় যে এত বিভীষিকা সৃষ্টি হতে পারে তা কোনোদিনই জানতাম না। মিটিমিটি আলো, দেয়ালে দেয়ালে কিসের যেন ছায়া। পর্দার, না মৃত্যুদূতের? মেসন বেঁচে আছে, না মরে গেল? ভয়ে ভয়ে ওর নাকের কাছে হাত নিয়ে দেখি। হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে থেকেও যেন মস্ত উপকার করেছে আমার। তাড়াতাড়ি স্মেলিং সল্টের শিশি ওর নাকের কাছে ধরি। কলের পুতুলের মতো আর্ক ঢেলে দেই ব্যান্ডেজের কাপড়ে। উফ, আর কতক্ষণ? রস্টার কতক্ষণে ফিরবেন কে জানে। রক্ত ঝরছেই, ততক্ষণ ও এ লোক টিকবে? পাশের ঘরে খিলখিল হাসি। পেত্তির হাসি বুঝি এইরকমই হয়। একটা ক্রূর, হিংস্র, দানবীয় নিষ্ঠুরতা মাখানো আছে ওই হাসির লহরে লহরে। এই বুঝি হাস্যময়ী গ্রেস ছোড়া হাতে দৌড় ঠেলে ঢুকে পড়ে এই ঘরে। সত্যি যদি সে আসে, আমি কি করব? পালাতে তো পারবো না মেসনকে ছেড়ে। ওর ভার যে আমার উপরে দিয়ে গিয়েছেন মিস্টার রস্টার। সে রাত্রির সে দীর্ঘ প্রতীক্ষার বিভীষিকা জীবনে ভুলব না। মিস্টার রস্টার অবশেষে এলেন, সঙ্গে ডাক্তার। দেখো কার্টার, কি করতে পারো? কার্টার রোগী নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। রস্টার আমার দিকে তাকিয়ে বললেন, তোমায় না পেলে আমি কি করতাম জেন? কার্টার ব্যান্ডেজটা নতুন করে বাঁধলেন। অনেক ওষুধ বিষুধ খাইয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন মেসনের। এক ঢোক ব্রান্ডি খেয়ে নিয়ে মেসন ধীরে ধীরে বলল, কি সাংঘাতিক মেজাজ হয়েছে ওর। আমাকে দেখা মাত্র ঝাঁপিয়ে পড়ল। রস্টার তিরস্কারের সুরে বললেন, আমাকে সঙ্গে না নিয়ে একা একা তোমার ওর কাছে আসাটাই বোকামি হয়েছে। রাতটা অপেক্ষা করতে পারলে না? যাই হোক, তোমায় এক্ষুনি রওনা করে দিচ্ছি। পারবে তো যেতে? গাড়িতে যদি যাই তবে পারবো, ক্ষীণস্বরে জবাব দেয় মেসন। হ্যাঁ হ্যাঁ, গাড়ি বই কি, কার্টারের গাড়িতেই তুমি যাবে। কার্টারের বাড়িতে 2 দিন থেকে একটু বল পেয়ে তারপর লন্ডন রওনা হওয়া। কি বলো ডাক্তার? কোনো অসুবিধা হবে না, সংক্ষেপে ভরসা দেন কার্টার। কার্টার এবং রস্টার দুইজনে ধরাধরি করে মেসনকে যখন গাড়িতে তুলে দিলেন, তখন ভোরের আলো ধীরে ধীরে ফুটছে। আমি নিজের ঘরে নেমে এসে জানালা দিয়ে দেখছি সব। 2-1 অতিথি প্রাতঃভ্রমণের জন্য বাগানে নেমে এলেন। রস্টার হাসি মুখে তাদের সুপ্রভাত জানিয়ে বললেন, আর 2 মিনিট আগে এলে মেসনের সঙ্গে দেখা হতো। সে ওই যে গাড়িতে চলে গেল লন্ডনে। আমাদের গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ছিল শার্লট ব্রান্টির লেখা উপন্যাস জেন আয়ারের 3য় পর্ব। পরবর্তী পর্ব শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।